নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী চলে এসেছি আবার আপনাদের গল্প শোনাতে। সবাই ভালো আছেন তো? আজকে যে গল্পটি পড়ব সেটি সন্তোষ কুমার ঘোষের লেখা পরমায়ু। হাওড়া স্টেশনে গাড়ি দাঁড়াতেই প্রথমে কুলি, পরে হোটেলের দালালেরা ছেঁকে ধরেছিল। ঠিক 10 বছর আগেও যেমন ধরত, তেমনি পায়ে পায়ে ঠক্কর, ভিড়, কানে তালা লাগা শোরগোল। একটু বেশি বই কম নয়। তবু গেটে টিকিটটি সঁপে বাইরে পা দিয়েই সুরপতি নিজেকে বড় একা বোধ করেছিলেন। ম্যামথ কঙ্কাল ব্রিজটার নিচে ভাগীরথী যথাপূর্ব পুণ্যদায়িনী পুণ্যবাহিনী। উপরের ধোঁয়া ঘোলাটে আকাশটুকুও চিনতে পারছেন ঠিক। তবু সুরপতি মৃদু গলায় নিজেকে বললেন, কিছুই আসলে তখনকার মতো নেই। মোড়ে মোড়ে এমন লাল চোখ আলুর ধমক কি তখন ছিল, না দূরে দূরে এত আকাশলেহী বাড়ি? সেকালের হিলহিলে পিছল কেঁচো গলিগুলিও কেমন উদার হৃদয় হয়ে গেছে দেখো। প্যাক প্যাক ট্যাক্সিকে কেবলই ডাইনে বাঁয়ে ঘোরার নির্দেশ দিয়েছেন, আর মনে মনে ভয় পেয়েছেন সেই পীতাম্বর সাহা লেনটিকে বোধহয় খুঁজে পাবেন না। ভারী ভারী উৎসাহী শহর সংস্কারক রোলারের তলায় সে হয়তো কবে গুঁড়িয়ে গেছে। ঝুঁকে পড়ে সুরপতি এদিক ওদিক দেখেছেন আর সন্দিগ্ধ হয়রান ট্যাক্সিওয়ালাকে ভরসা দিয়েছেন আরও একটু। অবাক ব্যাপার, কি এক সুকৃতির জোরে পীতাম্বর সাহা লেনটি বেঁচে আছে, আর 10 বছর আগে জীর্ণ বাঁশের মতো যাকে ত্যাগ করে গিয়েছিলেন সেই মেস বাড়িটিও। ট্যাক্সিকে ভাড়া চুকিয়ে দিলেন আগে, সামান্যই সামান, নামিয়ে নিতে অসুবিধে হলো না। তারপর কড়া নাড়লেন। ছাই মাখা হাতের পিঠ দিয়ে যে ঝি দরজা খুলে দিল তাকে সুরপতি চেনেন না, অন্তত তাঁর আমলে দেখেননি। জিজ্ঞাসা করলেন, অনুকূলবাবুর মেস তো? কম কথার মানুষ ঝি আঙুল দেখিয়ে অফিস ঘর দেখিয়ে দিল। একটা চাকর সিঁড়ি বেয়ে তরতর করে নেমে আসছিল, সেও নতুন। অফিস ঘরের বাঁধানো কালির পটটা ধুলো আর ঝুলে ভরে গেছে, কাঁচও ভাঙা, তবু চেনা যায়। কমলে কামিনী ক্যালেন্ডারটা অবশ্য তখন ছিল না। টেবিলের উপরে দুপা তুলে যিনি নাকে সরগম তুলেছিলেন তিনি সুরপতিবাবুর পায়ের সাড়ায় চোখ মেলে তাকালেন, পা দুটি নামিয়ে নিলেন তাড়াতাড়ি। কি চান? নাকে যার মেঘডম্বর তার গলার আওয়াজ এত মিহি কি করে হয়? এই প্রশ্নের মীমাংসা নিয়ে সুরপতিবাবু তখনই যে ব্যস্ত হয়ে ওঠেননি, তার কারণ তখনও এখানে আশ্রয় পাবেন কি না তার নিশ্চয়তা ছিল না। সুতরাং ক্ষীণতর কণ্ঠে বলেছেন, অনুকূলবাবুর মেস? এখানে সিট পাওয়া যাবে? কদিন থাকতে চাই। শ্রোতার মুখের একটি রেখাও স্থানচ্যুত হলো না, তাই দেখে তাড়াতাড়ি জুড়ে দিয়েছেন, অনুকূলবাবুকে আমি চিনি, এখানে আমি অনেক দিন আগে থেকে গেছি, আমার নাম সুরপতি চৌধুরী। ভেবেছিলেন নামটা শুনে লোকটা হয়তো চকিত চোখে তাকাবে, শ্রদ্ধায় সমীহে চেহারটা এগিয়ে দিয়ে বলবে, বসুন। আশানুরূপ ভাব বৈলক্ষণ্য দেখতে পেলেন না। লোকটি নিরুত্তরে শুধু একটা খাতা ঠেলে দিয়ে বলল, সই করুন, পেশা, বর্তমান ঠিকানা এসবও লিখবেন, রুলটানা ঘর আছে দেখে নিন। পেশার ঘরে লিখতে পারতেন ব্যবসা, তবু কি ভেবে সুরপতি লিখলেন লেখক। লোকটার মুখে তবু বিস্ময়ের চিহ্ন মাত্র নেই। কতকটা ওকে শুনিয়ে কতকটা নিজের মনে মনে বললেন, সব কেমন বদলে গেছে না? পুরনো বোর্ডার কি একজনও নেই? কথাটা নিজের কানে কেমন বোকা বোকা শোনালো, সেটা ঢাকা দিতে সুরপতি যেন আরও একটু বোকার মতন হাসলেন। কালির পথটা কিন্তু ঠিক আছে। অনুকূলবাবু এখনও দুবেলা জব করেন? সে কথা জবাব না দিয়ে লোকটা গম্ভীর গলায় বললে, 5 টাকা অ্যাডভান্স। ঘণ্টা বাজিয়ে চাকরটাকে ডেকে হুকুম দিলে, মাল দোতলায় 6 নম্বর ঘরে তুলে দে। অনুকূলবাবু চিনেছেন ঠিক। অফিস ফেরত খাতায় নাম দেখে সোজা উঠে এসেছেন উপরে। আগেকার তুলনায় কিছু শীর্ণ, একটু বা ময়লা।
হাসলেন। দেখা গেল দুটি দাঁতও খুইয়েছেন। বললেন, তাই তো বলি, কে ভাগ্নে বললে পুরনো বোর্ডার। তা ও তো এই সবে বছর দুই হলো দেশ থেকে এসেছে, আপনাদের দেখেনি। শুধু ওই লেখক কথাটা লিখেই যা দাঁদায় ফেলে দিয়েছিলেন মশাই। কেন, আমি কি লেখক নই? ভয়ে ভয়ে কতকটা আত্মপরিচয় দেবার কুণ্ঠিত ভঙ্গিতে সুরপতি বললেন, আপনার কিছু মনে থাকে না অনুকূলবাবু, এই মেসে বসেই 3টে বই। হ্যাঁ, মনে থাকবে না কেন, আছে। যাবার আগেও মেসে এই ঘরটিতেই ছিলেন। রেলে চাকরি পেলেন, 3 মাসের মাথায় বদলি। আমাদের সবাইকে জোর ফিস্ট দিয়েছিলেন, বলছেন মনে নেই? এ শর্মার সব মনে থাকে সুরপতি বাবু। কত বোর্ডার এই 30 বছরে এলো গেল, কাউকে ভুলিনি। এখনো সবাইকে ডেকে বলি, তোরা এক টুকরো মাছের ভাগ কম হলে চেঁচিয়ে মাথা ফাটাস, জানা আছে কে কোন লাটের ব্যাটা। এই মেসেই আগে অনেক বড় বড় চাকুরে থেকে গেছে, এখানকার ঝোল ভাত খেয়ে অনেকে অফিসার হয়েছে, তারা কোনোদিন টু শব্দটি করেনি। অনুকূল সম্বার মেসের ভাতের অনেক পয়। অনুকূল সহসা উঁচু গ্রামে একটি হাসি ধরলেন, তার তরঙ্গ দেয়ালে দেয়ালে ঠক্কর খেল। দুপা পিছিয়ে দাঁড়ালেন সুরপতি। হাসির গমকে এই কোনো মতে মেরামতি খাড়া বাড়িটার চুনবালি না খসে পড়ে। সে হাসি সংবরণও করলেন অনুকূল নিজেই। উচ্চতম শিখর থেকে খসে কণ্ঠস্বর একেবারে গুহাহিত হলো, এখনো সেই কাজই করছেন? নিশ্চয়ই এতদিনে গেজেটেড হয়েছেন। কেমন অস্বস্তি বোধ করছিলেন সুরপতি। প্রসঙ্গটা চাপা দিতে তাড়াতাড়ি বললেন, কাজ ছেড়ে দিয়ে আমি এখন ব্যবসা করছি অনুকূলবাবু, রেলেরই ঠিকাদারি। ভুরু কপালে উঠে গিয়ে অনুকূলবাবুর চোখ দুটি আপনা থেকে যেন গোল হয়ে গেল। ওরে বাবা, তবে তো আপনি এখন আমাদের নাগালের বাইরে, নইলে বলতুম আমার ভাগ্নেটাকেও কোথাও ঢুকিয়ে দিতে। বলছেন সে ক্ষমতা আপনার নেই? জানি সুরপতি বাবু, চিরকালই আপনি এমনই লাজুক, নিজেকে কিছুতেই বড় বলবেন না। এত উপরে উঠেছেন, আপনার হ্যাট কোট বুট দেখেই বুঝতে পারছি, তবু তেমনই রয়ে গেছেন। দেখেছেন, আপনার কথা কিছুই ভুলিনি, স্বভাবটুকুও মনে করে রেখেছি। বিশ্রাম করুন। বলে অনুকূলবাবু একটু পরে উঠে গেছেন। তবু সুরপতি পোশাক না ছেড়ে অনেকক্ষণ খাটে পা ঝুলিয়ে তেমনই বসে থেকেছেন। দেয়ালে পানের পিকের দাগ, বিলিতি মাটি চটে যাওয়া মেঝে, দরজার কোণে অধ্যবসায়ী মাকড়সার সূক্ষ্ম কারুকর্ম, সব আচ্ছন্ন ক্লান্ত চোখের সামনে ধীরে ধীরে একটি একাকার অবয়ব হয়ে উঠছে। চোখের পাতা বুঝে আস্তে আস্তে মাথা নেড়েছেন সুরপতি। কিছুই ভোলেননি এ কথা অনুকূলবাবু বারবার তারস্বরে ঘোষণা করে গেছেন, তবু একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মনের নিচতলা থেকে এই ভয়টা উঠে এসেছে, সেদিনের অনেক কথাই বুঝি অনুকূলবাবুর মনে নেই। এই ঘরে বসে একদিন তাঁর লেখা নাটকের পুরো 3টি অঙ্ক পড়ে শুনিয়েছিলেন উদাত্ত অনুদাত্ত স্বরিত স্বরে। সেসব না হয় ভুলেই গেছেন, কিন্তু তাঁর একটি উপন্যাস যে অনুকূলবাবুকে উৎসর্গ করেছিলেন, তাও কি মনে নেই? কতক্ষণ চুপচাপ চোখ বুজেছিলেন, হুঁশ নেই। হঠাৎ টুপ করে একটা আওয়াজ হতেই সুরপতি ধর্মর করে উঠে বসলেন। উপরের কড়িকাঠ অর্ধেকটা উইয়ে খেয়ে গেছে, একটা তরবরে টিকটিকি সেটা টপকাতে গিয়ে খসে গিয়ে থাকবে, পড়েই তরতর দৌড়, কিন্তু লেজটা রেখে গেছে এখানেই, সুরপতির বালিশটার ঠিক পাশেই। তাড়াতাড়ি উঠতে গিয়ে তিনি টিকটিকিটাকে চেপে ধরেছিলেন কিনা ঠিক খেয়াল করতে পারলেন না সুরপতি, কিন্তু ধরে থাকতেও পারেনি, সন্দেহে গায়ে কেমন কাঁটা দিল। যে হাতটা বালিশে রেখেছিলেন সেটা যেন বসেনি। হেঁট হয়ে সুরপতি মোজা পরতে শুরু করলেন। হাতড়ে খাটের নিচ থেকে জুতো জোড়াকেও টেনে আনলেন ঠিক। তাই তো, বড় দেরি হয়ে গেছে। এখনই অফিসারের বাড়িতে দৌড়তে হবে 5 নম্বর স্কিমের ঠিকেটার জন্য। যে তদবিরে এত দূর এসেছেন। ঘড়িতে সময় দেখলেন 6:30।
এরই মধ্যে এখানে দিন ফুরিয়ে যায়। এই তো একটু আগে খাটের পায়ার কাছে সে বসেছিল, শেষবেলাকার নরম এক টুকরো রোদ, পা গুটিয়ে ছোট মেয়েটির মতো। তাকে পাহারা রেখে সুরপতি চোখ বুজেছিলেন, আর যেই চোখ বোঝা অমনি সঙ্গে সঙ্গে সে পালিয়েছে এক ছুটে, হয়তো সিঁড়ি টপকে, হয়তো জানলা গলিয়ে। এ ঘরে শুধু এক মুঠো অন্ধকার তার পায়ের ধুলোর মতো পড়ে আছে। খুট করে ফের শব্দ হলো। চাকর চা এনেছে, আলো জ্বেলেছে। গায়ে কোট চড়াতে চড়াতে সুরপতি ঘর ঘর গলায় তাকে বললেন, ওখানে রেখে যাও। দেয়ালের পেরেকে হাত আয়না ঝুলিয়ে সুরপতি সোজা হয়ে সামনে দাঁড়ালেন। 10 বছর আগে এই ঘরে যে যুবকটি কেরানিগিরির ফাঁকে ফাঁকে সাহিত্য সাধনা করত, আয়নার ছায়ায় তাকে দেখতে পাবেন এ দুরাশা ছিল না। যদিও সেই পুরনো পরিচিত পরিবেশ, স্যাঁতস্যাঁতে দেয়ালে চামচিকের গন্ধ, তবু নিজের হাতে কাঁচা পাঞ্জাবি পরা সেই উজ্জ্বল চোখ ছেলেটি দেখা দিল না। সুরপতি যাকে দেখলেন তার সিঁথির দুপাশে চুল বিরল, কানের উপরটা রুপোলি, গলায় ঝকঝকে মসৃণ ভাঁজ টাই, চোখ দুটি ছাড়া বাকি সবটুকুই তার উজ্জ্বল। মামুলি ছবি জীবনে সফল প্রৌঢ়ের। হ্যারিসন রোডের মোড়ে বাসটা যদি অতক্ষণ না দাঁড়াতো তবে কি হতো বলা যায় না। সুরপতির হয়তো খেয়ালই হতো না একদা অতি পরিচিত বইয়ের দোকানের শাড়ি পিছনে ফেলে যাচ্ছেন। ফুটপাতে রেলিংয়ের ধারে তখনকার মতোই ভিড়, কাটা কাপড় আর পুরনো বইয়ের দোকানের শাড়ি। বাস থেকে সেখানে নেমে একবার থমকে দাঁড়িয়েছেন সুরপতি। রকমারি বেশাতির ওপর চোখ বলিয়েছেন, কিন্তু দাঁড়াননি। তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গেছেন ওধারে, যেখানে কাচের শোকেসের আড়ালে নয়নাভিরাম নতুন বইয়ের প্রদর্শনী। সেখানে 1 মিনিট দাঁড়ালেন, কাঁচ ঘষে নিলেন চশমার, নামগুলো একবার পড়লেন। বেশিরভাগই নতুন নাম, তবু ওরই মধ্যে 2-1টি সুরপতির চেনা। ভেতরে গেলেন, সেখানেও কাউন্টারে অজস্র বই ছড়ানো, কেনা বেচার ভিড়। গলদঘর্ম কয়েকটি লোক ক্যাশ মেমো কাটছে, আরও বই বয়ে আনছে, আরও আরও। প্রলয় বিনা কীরকম টানছে দেখছিস? আর 7টা দিন যেতে দে, দেখবি এডিশন কাবার। কাউন্টারের ওপাশে ওরা বলাবলি করছিল, সুরপতি শুনতে পেলেন। এপাশ থেকেও কয়েকজন ক্রেতা আর একটা বইয়ের নাম বারবার চেঁচিয়ে বলছিল, মন আগুন, মন আগুন, মন আগুন 2 কপি। কাউন্টারের ওদিকে প্রতিধ্বনি উঠল। বইও প্রায় সঙ্গে সঙ্গে এলো। একটি লকলকে শিখা সমগ্র বইটিকে বেষ্টন করে আছে। এক কোণে পরিপাটি হরফে লেখক আর বইয়ের নাম। এমন সুদৃশ্য প্রচ্ছদ সুরপতির চোখে বেশি পড়েনি। লোভ হলো হাত বাড়িয়ে বইটি স্পর্শ করেন, করলেনও। পাতা উল্টে গেলেন। আসল বইটা যেখানে শুরু তার আগেকার কয়েকটা পৃষ্ঠাই একদম সাদা, কোনোটাতে বইয়ের নাম লেখা আছে, কোনোটাতে লেখকের। একটা জায়গায় প্রথম প্রকাশের তারিখের নিচে সুরপতি দেখতে পেলেন বড় বড় হরফে লেখা 10ম মুদ্রণ। 10ম? আর ঠিক তখনই সুরপতি ছেলে মানুষের মতো একটা কাজ করে বসলেন। গলা খাখারি দিয়ে একবার ঝেড়ে নিলেন, তারপর স্পষ্ট একটুও না কাঁপা স্বরে জিজ্ঞাসা করলেন, জোয়ারের জল আছে? জোয়ারের জল দিতে পারেন 1 কপি? কাউন্টারের ওপাশে ওরা ওর মুখের দিকে তাকালো। কেটে গেল কয়েক সেকেন্ড। আবার চাইবেন কিনা সুরপতি ভাবছেন, ওদেরই একজন ঢোক গেলে বলতে শুনলেন, জোয়ারের জল? কি বললেন? জোয়ারের জল। কপট বিনয় সুরপতি বললেন, আগে হ্যাঁ, বইয়ের দোকানে কাজ করছেন অথচ এ বইয়ের নামও শোনেননি? সে লোকটি পিছিয়ে গেল, কিংবা তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে এলো আরেকজন। জোয়ারের জল? লেখকের নাম বলতে পারেন? দোকানে আয়না নেই, সুতরাং মুখ বিবর্ণ হয়ে গেল কিনা সুরপতি দেখতে পেলেন না। সামলে নিয়ে ধীরে কিন্তু দৃঢ় স্বরে বললেন, লেখকের নাম সুরপতি চৌধুরী। অন্য খরিদ্দার দাঁড়িয়ে ছিল, তাদের দিকে এগিয়ে যেতে যেতে ছেলেটি বলল, না, ও নামে কোনো বই ছাপা নেই। অজ্ঞতার লজ্জা নয়, সুরপতি তার মুখে অবহেলার হাসি দেখলেন। পাশের দোকানে খোঁজ করতে পারেন।
উপদেশ দিয়েই ছেলেটিকে হুকুম দিল, প্রলয় বিনা 2 কপি, মন আগুন 3। তারপর সারা বিকেল জুড়ে সুরপতি সেদিন শুধু দোকানে দোকানে ঘুরেছেন। জোয়ারের জল আছে, দিতে পারেন 1 কপি? ত্রিপূর্ণির ঘাট, রাত শেষের খেয়া, নেই। সুরপতি চৌধুরীর কোনো বই নেই? সবাই বলেছে না। এক দোকানে কে একজন বুঝি নামটা চিনতে পেরে বলেছে, ওসব বই এখনো চাপা হয় না মশাই, চাহিদা নেই, আমরাও রাখি না, নতুন কিছু চান তো বলুন, বের করে দিই। এক দোকানে শিক্ষিত, অন্তত দেখে সুরপতি তাই মনে হয়েছিল, ভদ্রলোক বসেছিলেন। রাত শেষের খেয়া বইটির নাম শুনে হেসে হাই তুললেন। ছিল মশাই লাস্ট কপি, শেলফের নিচের তাকে অনেকদিন ধুলোবালি ব্যাগে পড়েছিল। মাস 6 আগে একজন প্রবীণ অধ্যাপক খোঁজ করে কিনে নিয়ে গেছেন। বাংলা সাহিত্যের বিস্তৃত অধ্যায়ের উপর কোনো থিসিস লিখে ডক্টরেট হাতাবার ফিকিরে আছেন কি না খবর নিয়ে দেখুন গে যান। সেখান থেকে সুরপতি গেছেন পেছনের গলিতে। এখানে অনেক প্রকাশক, অনেকেই তার চেনা। একটি দোকানে সাইনবোর্ড দেখেই চিনলেন, তার জোয়ারের জলের প্রকাশক তো এরাই। একটি টেবিল ঘিরে কয়েকজন বসে, সকলেরই মোটামুটি কম বয়স, অন্তত রাতের আলোতে তাই মনে হলো। কণ্ঠস্বর যথাসাধ্য মার্জিত করে সুরপতি বললেন, অপূর্ববাবু আছেন? যারা বসেছিল তাদের সবাই একসঙ্গে ফিরে তাকালো। একজন বললেন, অপূর্ববাবু তো রিটায়ার করেছেন, বিজনেস এখন দেখছেন ইনি, তার ছেলে নিশীথবাবু, এর সঙ্গে কথা বলুন। আঙুল দিয়ে যাকে দেখানো হলো, সিগারেট আর চায়ের ধোঁয়ায় তার মুখের আধখানা ঢাকা, তবু অপূর্ববাবুর সঙ্গে তার চেহারার মিল সুরপতি সহজেই খুঁজে পেলেন। তার নিজে থেকেই বোঝা উচিত ছিল। নমস্কার করে ধপ করে চেয়ারে বসে পড়লেন, অনুরোধ না হতেই। ঘুরে ঘুরে ঘেমেছিলেন, ঘাড়ে গলায় একবার রুমাল বুলিয়ে নিলেন। নিশীথ চেয়ার ঘুরিয়ে নিয়ে বসলো ওর মুখোমুখি। একটা সিগারেট ধরালো নিজে, একটা বাড়িয়ে দিলে ওর দিকে। দেশলাই নেবাতে নেবাতে বলল, মফস্বলে লাইব্রেরি বুঝি? কত টাকার বই নেবেন? আর কথা বাড়ানো বা দেরি করা চলে না। সুরপতি মরিয়ার মতো গলায় বললেন, আমি সুরপতি চৌধুরী। আশ্চর্য, এই প্রথমবার যেন মনে হলো নামটায় কাজ দিয়েছে। ওদের চোখে চোখে কি কথা হলো সুরপতি বুঝলেন না, কিন্তু একজনকে বলতে শুনলেন, আপনি আগে লিখতেন না? হ্যাঁ, আগে হ্যাঁ, এখান থেকেই আমার 2খানা বই বেরিয়েছিল। বলতে বলতে সুরপতি সিলিংয়ের দিকে চাইলেন, যেন হিসেব করলেন। 12 আর 15 বছর আগে। নিশীথের দিকে ঝুঁকে পড়ে সাগ্রহ গলায় বললেন, সেসব বই এখন আর কেউ পড়ে না, ছাপা নেই না? কবে ফুরিয়েছে? হালকা তাচ্ছিল্য ভরা গলায় নিশীথকে বলতে শুনলেন, সে বাবার আমলে, সব বোধহয় বিক্রিও হয়নি। কেন, আপনার অ্যাকাউন্ট তো বাবাই। হ্যাঁ, না, হিসেব নিতে আসিনি, বলছিলাম কি, বইগুলো যদি আবার ছাপতে বলছেন? অসহায়ের মতো মুখভঙ্গি করে নিশীথ একটার পর একটা ধোঁয়ার বলয় রচনা করে গেল। কিন্তু এখন যে অনেক অসুবিধে, এই দেখুন না, 10টা বই প্রেসে পড়ে আছে, চালু বইই বাজারে দিতে পারছি না। এখনকার ব্যবসায় কি যে ঝামেলা। পরে ছাপবেন? অকম্পিত নির্লজ্জ প্রায় প্রার্থনার সুরে সুরপতি জিজ্ঞাসা করলেন। ঠোঁটে সিগারেট, নিশীথের গলা বুঝি তাই কেমন ধরা ধরা শোনালো। কবে ছাপবো ঠিক কথা দিতে পারছি নে, দেখুন না, এদের কাছেই অপরাধী হয়ে আছি। এখনকার সেরা 2জন লেখক এখানে বসে আছেন, সর্বেশ মুখুজ্জে, মন আগুনের লেখক। 10,000 বই 1.5 বছরে কেটে গেছে, লোকে ওর নতুন বই চায়। সেটা আমরা নিয়েছি, কিন্তু দপ্তরি আজও বেঁধে এনে দিল না। কী করি বলুন? আর এই যে ইনি সুবীর মিত্র, সিনেমায় হিট বই জীবনদোলা দেখেছেন? তার লেখক। এখন টলিগঞ্জ ছাড়ছে না, ওদিকে বোম্বাই থেকে ডাকছে। জমে মানুষে টানাটানি লোকে বলে না, এ ঠিক তাই। জীবনদোলার 2200 এডিশন ফুরিয়ে গেছে, বাজারে নেই বলে ইনি মুখ ভার করে বসে আছেন। অনাসক্ত গলায় সুরপতি বলেছেন, ও
চশমার পুরু কাচের আড়ালে ওর চোখের পাতা ঘন ঘন পড়ছে, ওরা দেখতে পায়নি। চেয়ারটা আরও কাছে নিয়ে এসেছে নিশীথ। অতি বিনীত গলায় বলেছে, এই তো অবস্থা, তার চেয়ে আমি বলি কি সুরপতিবাবু, আপনার বই তুলে নিয়ে আপনি অন্য কোনো ঘরে দিন। আমরা কবে ছাপতে পারবো ঠিক নেই, কেন খামোখা নিজের লোকসান করবেন? লোকসান? লোকসান? মৃদু স্বরে সুরপতি যেন নিজেকে একবার শোনালেন, তারপর মূর্খের মতো হঠাৎ জোরে হেসে বললেন, আমার আর লাভ কতটুকু বেঁচেছে নিশীথবাবু, যে লোকসানকে ভয় পাব? কোনো মতে শুকনো একটা নমস্কার সেরে সুরপতি পথে নেমে এসেছেন। দুপাশে সেই বইয়ের দোকানের সারি, নতুন নাম, নতুন বই, সংখ্যা কত সুরপতি হিসেব করেও বলতে পারবেন না। পুরো তালিকা একমাত্র তাঁর কাছেই আছে। কালের কাঠের ফলকে সাদা খড়ি দিয়ে নিত্য যিনি নাম লেখেন আর মোছেন। কিন্তু শুধু সেজন্যেই সুরপতি পরদিনই হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কিনে গাড়িতে চড়ে বসেননি। আঘাত পেয়েছিলেন বই কি, কিন্তু কেবল ঘা খেয়েই পালাননি, পালিয়েছিলেন অপ্রত্যাশিত পুরস্কারের ভয়ে। সুমিতার বাসায় পরদিন সকালে যদি দেখা করতে না যেতেন, তবে হয়তো অত তাড়াতাড়ি কলকাতা ছেড়ে চলে আসবার কথা ভাবতেন না। নইলে বই পড়ার অভিজ্ঞতার পর মনের সঙ্গে তিনি তো একটা রফা করে নিয়েই ছিলেন। সেদিন মেসে ফেরবার পথে রিকশায় বসে সুরপতি স্বগত বলেছিলেন, এরা বড় তাড়াতাড়ি ভোলে, আমি আর কোথাও নেই, মুছে গেছি। মুছে গেছি কথাটাই দুবার উচ্চারণ করেছিলেন মন্ত্রের মতো, আর আশ্চর্য, সঙ্গে সঙ্গে খেদের খাতটুকু উবে গিয়ে মনের নিকষে নতুন ভাবনার সোনার জলের দাগ পড়েছিল। মুছে গেছি, ক্ষতি নেই। সুরপতি আবার আহত অন্তরকে বলেছেন, মুছে গেলেই কি সব মিথ্যে হয়? পাহাড় নিত্য, চিরায়ু, মেঘে মেঘে আকাশে যে জলছবি লেখালেখি হয়, তা ক্ষণায়ু, কিন্তু দুটোই কি সুন্দর, অতএব সত্য নয়। ক্ষণকালেও যা সুন্দর, সত্য তাও শিল্প, যেমন দিনায়ু কুসুম। আর এই প্রবোধ মনে স্নিগ্ধ অবলেপের কাজ করেছে। মেসে ফিরে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠেছেন, দরজা ভেজিয়ে দিয়েছেন নিঃশব্দে। খাবার ঢাকা ছিল, ছন্নি, আলো জ্বালেননি। বালিশে মুখ রেখে ঘ্রাণ নিতে নিতে চোখ জড়িয়ে এসেছে কখন। অনেক দিন আগে দেখা একটি গ্রামের ছেলেকে মনে পড়েছে। মেঝেতে মাদুর ছড়ানো, বুকের নিচে বালিশ, সম্মুখে লণ্ঠন, কাঁপা কাঁপা শিখা। ছেলেটি কি লিখছে? পাঠশালার অঙ্ক অবশ্যই নয়, তাহলে আরেকটি মেয়ে সেখানে এসে দাঁড়াতেই ছেলেটি খাতাটা লুকোতে চাইতো না। কি লিখছিলি রে? কিছু না, ছড়া। আমাকে পড়ে শোনাবি? পালা। তবে মাসিমাকে বলে দিই। বলেনি। মেয়েটি একটু পরে নিজে থেকেই ফিরে এসেছে। আমাকে নিয়ে ছড়া লিখবি? তোকে নিয়ে ছড়া হয় না, ভাগ। এবারে কাঁদো কাঁদো হয়েছে মেয়েটির মুখ। পিছন থেকে ছেলেটিকে জড়িয়ে ধরেছে। লেখ না একটা। ইস, কি অহংকার! আমার নামে ছড়া বাঁধ। তোমার লেখায় আমি থাকবো না? তোমার লেখায় আমি থাকবো না? জীবনে বারবার নানা জনের মুখে এই আকুতির প্রতিধ্বনি শুনতে হয়েছে। সেই গ্রামের ছেলেটি বড় হয়েছে, শহরে এসেছে, অঙ্কের খাতায় লুকোনো ছড়া নামকরা পত্রিকায় কবিতা কাহিনীর পরিণত রূপ নিয়েছে। কত ঘনিষ্ঠ পরিচয়, কত বিচিত্র অভিজ্ঞতা, কত ছেলে, কতজন তাকে জীবনের কাহিনী শুনিয়েছে। লিখবে তুমি? লেখো না। এমনি তো মরে আছি, লেখার মধ্যে তবু যদি বেঁচে থাকি। সামান্য মর মানুষের অমৃত স্বাদ, কৃতাঞ্জলি প্রার্থনা। সে প্রার্থনা যথাসাধ্য পূরণ করেছে যুবক সুরপতি। একদিন গ্রামের সহচরীকে নিয়ে যে ছড়া বেঁধেছিল, পরবর্তীকালে সে পরিচিত মাত্রের ভিতরে কাহিনীর কুশীলব খুঁজেছে।
যে সর্বত্যাগী বিপ্লবী সতীশদা একদিন তার হাতে 3টি রিভলভার গচ্ছিত রেখে জেলে গিয়েছিলেন, তাঁকেই সুরপতি চাপা গলায় উচ্চার্য পাড়ায় নীলিমার ঘরে শেষ নিঃশ্বাস ফেলতে দেখেছে। সেদিন কিন্তু মনে তাঁর কোনো কামনা ছিল না, এমনকি দেশকে স্বাধীন করে যেতে পারলেন না বলে আফসোসও না। শুধু সুরপতির হাত ধরে বলেছিলেন, আমাদের কথা তুই লিখে রাখিস ভাই, বিফলতা আর সাফল্য, সাহস আর দুর্বলতা দুই দেখাস। সুরপতি সে কথা রেখেছিলেন। সেই বৃহৎ ট্র্যাজেডির কথা লেখা আছে তার পুরনো আমলের বহু প্রশংসিত একটি দীর্ঘ গল্পে। যা জানেন, যা শুনেছেন, যা দেখেছেন, তা সবই ছিল। এমনকি শেষ অধ্যায়ের ফকিরচাঁদ লেনের নীলিমাকেও বাদ দেননি। আজ পীতাম্বর সাহা লেনের বিছানায় শুয়ে শুয়ে সকলকেই মনে পড়ছে, যাদের ব্যর্থ সার্থক জীবনের কথা সাহিত্যে রূপায়িত করেছেন সুরপতি। কাশ্মীর তীরের ঘাটের সেই সাধু ওর হাতে গাঁজার কলকে তুলে দিয়ে যে বলেছে, লেখ বাবা লেখ, আমাকে যে শেষ করেছে সেই শয়তানির নামে ঢিঢি পড়িয়ে দে বাবা, সব ছেড়ে নেংটি মাত্র যে সম্বল করেছে গল্পে ঠাঁই পাবার লোভ তারও কিন্তু কম ছিল না। রোজ আসতো লুকিয়ে, গাঁজায় দম দিত আর বলতো, জ্বলে মোলাম বাবা, পুড়ে মোলাম। কেন, তুমি শান্তি পাওনি? ভগবানকে পাওনি? হাতের বুড়ো আঙুল নেড়ে সাধু বলেছে, কিচ্ছু পাইনি বাবা, কিচ্ছু না। শয়তানিটাকে ভুলতে পারলে তো ভগবানকে পাবো। তুই ওর সব কথা ফাঁস করে দে রে বাবা, ফাঁস করে দে। ময়লা টানা গাড়ির নিচে চাপা পড়ে সাধু যেদিন মারা যায়, তার আগের দিন কিন্তু সে সুরপতির কাছে এসেছিল। ঘামে ভেজা বিশ্রী দাড়ি ঢাকা মুখ সুরপতির কানের কাছে নামিয়ে বলেছিল, আমি শান্তি পেয়েছি, তুই ওর নামে আর কিছু লিখিসনি বাবা। লিখব না? না না, সাধু ফিসফিস করে বলেছে, তাকে আজ আমি চাঁদপাল ঘাটে ভিক্ষে করতে দেখেছি, পাপিষ্ঠার কুষ্ঠ হয়েছে বাবা। আরও কত আছে, সকলের কথা আজ রাত পুঁইয়ে গেলেও ভাবা শেষ হবে না। সুধাদি, চারু, এই মেসের সদানন্দ, যে দেশে বিদেশে ভ্রমণের কাহিনী সকলকে ডেকে ডেকে শোনাতো, শুধু একবার ঘোর অসুখের সময় সুরপতিকে চুপে চুপে বলেছিল, আমাকে নিয়ে একটা গল্প লিখুন, বলুন লিখবেন। সারা জীবন খালি গাইড বুক আর রেলের টাইম টেবিল মুখস্থ করে লোককে ধাপ্পা দিলাম, আসলে কিন্তু ও তোর পাড়া ছাড়িয়ে যায়নি। আমাদের মতো সামান্য কেরানি যারা, তাদের অনেকেই যায় না, যেতে পায় না। এতদিন যত ভ্রমণ কাহিনী আপনাদের শুনিয়েছি সব ভুয়ো, লিখে দেবেন এ কথা। তবে সঙ্গে সঙ্গে এটাও লিখবেন যে আমার নানা দেশ দেখবার স্বাদটুকু কিন্তু খাঁটি ছিল। আরও যে কত লোক তাদের জীবনের গোপনতম কথাটি তাকে নিবেদন করেছে, দুদিনের জীবন নিয়ে চিরদিনের কাহিনী রচনা করুক। সুরপতির কাছে তাদের প্রার্থনা মোটে এইটুকু। গায়ে টিকটিকি পড়েনি, কড়িকাঠ থেকে উইয়ের বাসাও পড়েনি ঝুরঝুর করে, তবু সুরপতি শিউরে উঠলেন। হৃৎপিণ্ড বারবার কুঞ্চিত প্রসারিত হয়ে কণ্ঠতালু অবধি শুকিয়ে ফেলেছে। বুকে চেপে ধরে বালিশটাকে কানে কানে বললেন, ফুল, সব ফুল, কত অবুঝ ওরা, সাধারণ মানুষ, লেখকের কাছে অমরত্ব চায়, কিন্তু লেখকের নিজের আয়ু কদিনের কেউ ভাবে না তা। মনে রাখে না, লেখকও তুচ্ছ মানুষ, তারও মৃত্যু হতে পারে, হয় যেমন আমি মরেছি। আমি মরেছি, সুরপতি উচ্চারণ করেছেন ধীরে ধীরে। বালিশের যেখানটায় মুখ রেখেছিলেন সেখানটা সিক্ত হয়ে গেছে, নিঃশব্দে সেটাকে সরিয়ে দিয়েছেন। এই টপ টপ নোনতা জলের চিহ্ন কেউ যেন না দেখে।
কেউ যেন টের না পায়। তবু যদি পরদিন সকালে জামাটা ছাড়তে গিয়ে খুচরো পয়সা ঘরময় ছড়িয়ে না পড়তো, কিংবা পয়সা পড়েছিল ক্ষতি নেই, চিরকুটটা যদি পকেটেই থেকে যেত, আর সেই চিরকুটে যদি সুমিতাদের বাসার ঠিকানা না লেখা থাকতো, এতগুলো যদির বাধা যখন ঘুচলই, তখন সুরপতি যে ফের জামাটা ফিরিয়ে পরবেন, পথে রিক্সা নেবেন একটা এবং শিবদাস রাহা সেকেন্ড লেন খুঁজে বের করে তার 16/2/1 নম্বরের বাড়ির দরজায় টোকা দেবেন, একে প্রায় নিয়তি বলা চলে। নিয়তি বই কি, নইলে সেদিনই হয়তো সুরপতিকে কলকাতা ছাড়তে হতো না। হাওড়া স্টেশনের এলাকা ছাড়বার পর প্রথম শ্রেণীর একটা গাড়ির কামরায় আধশোয়া সুরপতি মনে মনে সেদিন সকালবেলার ঘটনা আবার রচনা করে নিজেকে শুনিয়েছিলেন। দু একটি রূপলি চুল সামান্য যা একটু বিভ্রম ঘটিয়ে থাকবে, নইলে টোকা দিতেই যে দরজা খুলে দিয়েছিল, হলুদ মাখা আঁচল আর কনুইয়ের কাটা দাগ থেকেই তাকে তোমার চেনার কথা। সুমিতা? কতকটা ভয়ে কতকটা ভরসায় জিজ্ঞাসা করেছিলেন। সে জবাব দেয়নি। একটু পরে একটি ছোট মেয়ে এসে তোমাকে ডেকে নিয়ে গেছে। বসবার ঘর নয়, এদিক ওদিক তাকালি বোঝা যায় এটাও শোবার। তাড়াতাড়ি করে এটাকে একটা বসবার ঘরের চেহারা দেবার চেষ্টা করা হয়েছে মাত্র, অর্থাৎ কোথা থেকে একটা টেবিল টেনে আনা হয়েছে ঘরের ঠিক মাঝখানে, একটা চেয়ারও আছে, কিন্তু তুলো ঝুরঝুর তোষকটাকে সরিয়ে ফেলা সম্ভব হয়নি। ছেঁড়া মাদুরটার লজ্জা নিবারণ করে সেটাও ঘরের এক কোণে কুণ্ঠিত হয়ে পড়ে আছে। এই খুকি, শোনো। মেয়েটিকে কাছে ডেকে তুমি আলাপ করতে চেয়েছ। একেবারে ছোট মেয়ে হলে পালিয়ে যেত, কিংবা কিশোরী হলেও, কিন্তু 10-11 বছরের এই মেয়েটির সংকোচ স্বভাবত কিছু কম। সে একবার ডাকতেই কাছে এসেছে। যথারীতি তার নাম পড়াশুনোর খবর জেনে নেবার পর হঠাৎ জিজ্ঞেস করেছ, বলো তো আমি কে? মেয়েটি একবারও না ভেবে বলেছে মামা। অবাক হয়েছ বই কি। মেয়েটির সপ্রতিভতায় না সম্পর্কের আকস্মিকতায় বলা যায় না। মামা? কে বলেছে? বারে, মা বলে দিল যে। তাছাড়া তুমি তো আপনি তো লেখেন। লিখি? তুমি যে লেখো এ কথা আরেকজনের মুখে কতদিন পরে যে শুনলে। লিখি? জিজ্ঞাসা করলে আবার। কে বলেছে? আপনার বই আছে যে আমাদের আলমারিতে, মা মাঝে মাঝে খুলে দেখে, মুছে রাখে। একটাতে মার নাম লেখা, আপনি লিখে দিয়েছেন, মা বলেছে। আর দুটোতে কিন্তু কিছু লেখা নেই। এবার আপনি নাম লিখে দিয়ে যাবেন তো? যাব। অভিভূত গলায় শুধু একটি কথাই বলতে পেরেছ। আর ঠিক তখনই সুমিতা এসেছে। হলুদ মাখা শাড়িটা বদলাতে পারেনি, কনুইয়ে সেই কাটা দাগটা লুকোতেও না। তবু ওরই মধ্যে যা একটু ফিটফাট। হয়তো তোমার জন্যে চায়ের জল চড়িয়ে কলতলায় গিয়ে ভিজে গামছাটায় মুখটা মুছে আসতে পেরেছে। বয়স হয়েছে বোঝা যায়, তবু স্ত্রীটুকু পুরোপুরি খোঁজেনি। বিশেষত হাসিটুকু সেই 15 বছর আগেকার। অনেক দিন পরে এলে। হ্যাঁ, অনেক দিন। আর কি বলা যায় ভেবে না পেয়ে ওর কথাটাই তুমি ফিরিয়ে দিলে। আর আঁচলে হাত ঘষে ঘষে ও আঙুলগুলো পর্যন্ত হলদে করে ফেলল। খানিকক্ষণ চুপ করে থাকার পর তুমি নিজেই আবার বলেছ, কলকাতায় থাকি না তো, তাই সবসময় খবর নেওয়া হয়ে ওঠে না। তোমরা ভালো আছো? নাম ভুলে গিয়েছিল বলে সুমিতার স্বামীর কুশল আলাদা করে জিজ্ঞাসা করা হলো না। ভালো আছি। তুমি যে ভালো আছো দেখতেই পাচ্ছি। হবে না কেন? বিষণ্ণ একটু হাসি জুড়ে দিয়ে সুমিতা বলেছিল, তোমার এখন অনেক টাকা, দেশজোড়া নাম। গরম লাগছিল। তুমি একবার হুকহীন সিলিংয়ের দিকে অসহায় চোখে তাকালে, তারপর রুমাল বার করলে পকেট থেকে।
সুমিতা প্রায় সঙ্গে সঙ্গেই একটা হাত পাখা নিয়ে এলো, বোধহয় রান্নাঘর থেকে, কেননা তার ডাঁটে কয়লার গুঁড়ো লেগেছিল বলে তুমি ধরতে পারলে না। পারলেও অবশ্য সুমিতা পাখাটা তোমার হাতে দিত না, নিজেই হাওয়া করত। তোমার আরও নিশ্চয়ই অনেক বই বেরিয়েছে, একখানাও তো দাও না। একটা তুমি সেই 16 বছর আগে দিয়েছিলে, তোমার প্রথম বই। আর দুটো আমি কিনেছি। কিনেছ? উৎফুল্ল হয়েও আহত হবার ভান করেছ। কিনেছি, দেখবে, এসো না এদিকে। এটা আমার বিয়ের পাওয়া আলমারি, কাঁচ ভেঙেছে, রং চটে গেছে, তবু এইটুকুই যা চিহ্ন আছে। অনেক বই পেয়েছিলাম, তো সব গেছে, লোকে পড়তে নিয়ে ফেরত দেয়নি। শুধু ওই শরৎ গ্রন্থাবলীটা কি ভাগ্যে টিকে আছে। এই দেখো। ওর দৃষ্টির পিছু পিছু গিয়ে তোমার চোখ দেখেছে ভাঙা আলমারির কাপড় পুতুলের স্তূপের ধারে শরৎচন্দ্রের গ্রন্থাবলীর পাশে সযত্নে রাখা তোমার 3খানি বই। অপরাধী গলায় সুমিতা বলেছে, আর কিনতে পারিনি, সংসার বড় হয়েছে, নানা অসুখ বিসুখ, কি করব, ছেলে মেয়েদের তোমার এই 3খানা বইই দেখাই, তোমার মতো হতে বলি। একটু থেমে সুমিতা ফের জিজ্ঞাসা করেছে, তোমার আর কি কি বই বেরিয়েছে বলো তো? সিনেমা হয়েছে? কাঁচের আলমারিতে সাজানো তোমার বই দেখার পরে কি নেশাই চোখে লেগেছিল। অনায়াসে তাই বলতে পারলে, হয়নি, এবার হবে, সেই কন্ট্রাক্ট সই করতেই তো কলকাতায় আসা। আমরা পাশ পাবো তো? হঠাৎ কি করে মধ্যবয়সী মেয়েটি একেবারে কিশোরী হয়ে গেছে, আবদারের সুরে বলেছে, আমরা আমরা সবাই যেন পাশ পাই। আর তোমার নতুন বইগুলো দেবে না? দেব, সম্মোহিতের মতো বলেছ। হ্যাঁ দেব, নতুন এডিশন সবে ছাপা হয়ে এসেছে, কাল দিয়ে যাব। সুমিতার চোখে মুখে ছেলে মানুষই খুশি। কাল আবার আসবে তুমি? তাহলে কি ভালো যে হয়, কাল রবিবার ওর সঙ্গেও দেখা হবে। তুমি এখন অনেক বড়, বলতে ভরসা পাইনে, এসে ওই সঙ্গে যদি 2টি ঝোল ভাত। অনেকক্ষণ ধরেই একটু একটু করে ঘামছিলে, এরপরে আর বসে থাকতে পারোনি। হঠাৎ একরকম বিনা নোটিসে উঠে দাঁড়িয়ে বলেছ, সে হবে এখন, সে হবে, এখন চলি। সুমিতা দরজা অবধি এগিয়ে দিতে এসেছে। আরও একটা কথা আছে। সবে চৌকাঠির ওদিকে পা দিয়েছিলে, হঠাৎ থেমে গেছ। ঘুমটা কখন খসে গেছে। আরও একটু কাছে এসেছে সুমিতা। আরও একটা কথা আছে, তুমি বোধহয় শুনে হাসবে, ভাববে ছেলে মানুষই। আমার মনে একটা ক্ষোভ রয়ে গেছে, কিন্তু এতজনকে নিয়ে এত কথা লিখলে, আমাদের কথা কোনোটাতে আজও লেখনি। ভাঙা সুইচে যেন হাত ঠেকেছে এমন চমকে উঠেছ। সে চমক কাটিয়ে উঠতে অবশ্য সময় নাওনি। কণ্ঠস্বরে একটু বা পরিহাসের ছোঁয়া লাগিয়ে বলেছ, সব ক্ষোভ কি শেষে তোমার ছোট্ট এই একটুখানি দুঃখ রূপে রূপ নিয়েছে সুমিতা? কিন্তু কি লিখব বলো তো? কিছু লেপ্টে যাওয়া সিঁদুরে, কিছু লজ্জায় সুমিতার মুখখানা লালচে। আড়ষ্ট স্বরে বলেছে, কেন? আমাদের কথা, তোমার সাহিত্যে এই হলুদ মাখা আঁচল আর কনুইয়ের কাটা দাগটার কথা লেখা রইলই বা। এবার আর পরিহাস নয়, কঠিন গলায় বলেছ, ভয় করবে না? কিসের ভয়? কেন, কলঙ্কের? অনেকক্ষণ পরে সুমিতার মুখে চকিত বিদ্যুতের মতো একচিলিক হাসি দেখা গেছে। সে ভয় থাকলে তোমার বইতে আমার নাম লেখা বই কি আলমারিতে সবাইকে দেখিয়ে রাখি? অপলক সেই চোখের দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে পারোনি। মাথা নিচু করে চলে আসতে যাবে, জামার হাতায় আলগোছে টান লেগে আবার ফিরে তাকিয়েছ। দেখেছ সেই দৃষ্টি আর নেই সুমিতার চোখে। খররৌদ্র ছায়া কোমল হয়েছে। গাঢ় অশ্রুতপ্রায় গলায় সুমিতাকে বলতে শুনেছ, আর শোনো, যদি কিছু লেখো
তবে তাতে আমার ডাকনামটাই দিও, ঝিনুক। বাপের বাড়িতে যে নাম ছিল ও নামে এখানে কেউ ডাকে না। কামরার বাইরে জানলার দিকে মুখ বাড়িয়ে বিপরীত দিকে দ্রুত সরন্ত গাছপালা, তারের খুঁটির দিকে চোখ রেখে সুরপতি আবার আপনাকে বললেন, এরপরে একবেলাও কলকাতায় থাকা তোমার পক্ষে সম্ভব ছিল না। বইয়ের বাজারে যা নেবে তা 2 টাকার নিলামে তোমার দেউলে হবার খবর কি এক আশ্চর্য কারণে শিবদাস রাহা সেকেন্ড লেনের এক অধিবাসিনীর কাছে অজানা থেকে গেছে। সেখানে আলমারিতে শরৎচন্দ্রের বইয়ের পাশেই তুমি। কিন্তু আর দুদিন থাকলে কি কিছু জানাজানি হতো না? পরদিন সকালে সুমিতার বাসায় খালি হাতেই তো যেতে হতো। গিয়ে কি কৈফিয়ত দিতে? প্রাণ গেলেও কি তাকে বলতে পারতে লেখক সুরপতি মরে গেছে, তার বই আর কোনো দিন ছাপা হবে না? হয়তো মুগ্ধ একটি মেয়ের নির্জলা স্তুতি শুনতে শুনতে তোমার নিজের বিবেকই মাথা তুলে দাঁড়াতো। দুর্বল কোনো মুহূর্তে স্বীকার করে বসতে, নতুন বই নয়, ছায়াছবির চুক্তি নয়, শুধু রেলের ঠিকেদারির তদবির করতেই দূর প্রবাস থেকে এত দূরে এসেছ। সত্যের রোমশ হাত থেকে একটি মিথ্যাকে বাঁচাতে তাড়াতাড়ি পালিয়ে এসেছ সুরপতি। ভালোই করেছ। কি অসাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে গল্প না? মানে এটিও একটি বিষয় হতে পারে কোনো গল্পের। পরমায়ু গল্পে লেখক সন্তোষ কুমার ঘোষ সেটি প্রমাণ করেছেন তো বটেই, আর পাঠকদের যেন ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। আপনাদের জন্য গল্প পড়ি আর সত্যি উপলব্ধির নানান স্তর আবার নতুন করে খুলে যায়। আপনাদের কেমন লাগলো জানাবেন মতামত। ভালো লাগলে, যদি এরকম নানান স্বাদের গল্প ভালো লাগে, অথবা যদি কবিতা শুনতে ভালোবাসেন, কবিতার আলোচনা, শ্রুতি নাটক, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।